আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ঘোষণা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের অধ্যক্ষদের বৈঠক। অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার অঙ্গীকার। নানা সমস্যায় জর্জরিত নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনাল, নেই যাত্রী সেবার ন্যূনতম সুবিধা, ভবনটি পরিত্যক্ত ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলা 11টায় রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ করবে তারা। এজন্য সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা 11টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালনের আহ্বান জানান তিনি। অসহযোগ আন্দোলন সফল করতে সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া সরকারি কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ে না যাওয়ার অনুরোধ জানানো হয়। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন সহকর্মী শারফুল আলম। সেখানকার খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শারফুল, আন্দোলনের প্রভাব কেমন দেখছেন রাজধানীতে? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু শাহবাগে সকাল 11টার সময় তাদের জড়ো হওয়ার কথা। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে শাহবাগের বিভিন্ন পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু করেছেন। তারা বলছেন যে যেহেতু আমাদের সময়সূচি 11টা দিয়ে আছে, 11টার সময় আমরা আমাদের কর্মসূচি শুরু করব। এই মুহূর্তে যদি শাহবাগের পরিস্থিতিটা একটু বলি আপনাদেরকে, আজকে আপনারা জানেন যে সরকারি অফিস আদালত সব খোলা। তারপরেও শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে পরিবহন আমরা দেখতে পাচ্ছি গণপরিবহনের সংখ্যা অনেক কমে গেছে। রাস্তায় মানুষের উপস্থিতিটা অনেকই কম। শুধুমাত্র যারা চাকরি করছেন অথবা যাদের জরুরি প্রয়োজন রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা রাস্তা বেরিয়েছেন, তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন এবং কর্মস্থলে তাদেরকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি শাহবাগে আছি। আপনারা জানেন যে শাহবাগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, দুটি হাসপাতাল রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। তো এইসব কারণে হয়তো কিছুটা জনসমাগম এখানে দেখা যাচ্ছে, কিন্তু ঢাকা শহরের আমি বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে ঘুরে দেখিয়েছি, সেসব এলাকাগুলোতে কিন্তু তেমন জনসমাগম অথবা গণপরিবহনের উপস্থিতি সেভাবে দেখা যায়নি। আমরা দেখছি যে অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারটি রয়েছে সেখানে প্রবেশ করতে গিয়ে কিন্তু যারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, প্রত্যেককে কিন্তু নিরাপদ কিন্তু চেক করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের যে সহকর্মীরা বিভিন্ন পয়েন্টে রয়েছেন তারাও জানিয়েছেন যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু আস্তে আস্তে কোটা বিরোধী, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তারা ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আগে থেকে সময় নির্ধারণ করে দিয়ে বলেছিলেন যে তারা সেখানে আজকে জড়ো হবেন, সেই সব জায়গাগুলোতে কিন্তু তারা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু করেছেন। যেহেতু তাদের সমাবেশের থেকে ঘোষণা ছিল যে 11টা থেকে তারা তাদের এই কর্মসূচিটি আজকে শুরু করবেন, সেই মোতাবেক কিন্তু 11টা থেকে তাদের যে কর্মসূচিটি শুরু হওয়ার কথা সেটি কিন্তু তারা শুরু করতে চান এবং সেইভাবে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন বলে আমাদেরকে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছিল। সাগর, এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন শারফুল আলম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি প্রথম দিনে যাত্রাবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেকটা শান্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে রাস্তায় গণপরিবহন না থাকায় দুর্ভোগে পড়েছেন কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ। রিকশা, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশায় করে যেভাবে পাচ্ছেন কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত এই এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেখা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেকটাই কম। একই সাথে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি থাকায় মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এর আগে গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এমদাদুল হকে তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন ছাত্র জনতা। শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই বিভিন্ন প্লাকার্ড আর ব্যানার নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। বিকেল নাগাদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। জনস্রোত ছড়িয়ে পড়ে উত্তরে শাহবাগ এবং দক্ষিণে চানখারপুল পর্যন্ত। এরপর সেখানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। স্লোগানে স্লোগানে তখন মুখরিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনের শুরুটা কোটা সংস্কারের দাবিতে হলেও ছাত্রদের প্রাণহানি এবং হত্যার বিচার না করায় এক দফা সরকার পতনের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ এবং সকল হত্যা, গুম, নিপীড়নের বিচার করা হবে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার নতুন বাংলাদেশ গঠন করা হবে বলেও জানান তিনি। জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির করব। এ সময় অসহযোগ আন্দোলন চলাকালে 16 দফা পালনে জনসাধারণকে আহ্বান জানান আরেক মুখপাত্র আসিফ মাহমুদ। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট শুধুমাত্র বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে। অসহযোগ আন্দোলনের সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে ছাত্র জনতার প্রতি আহ্বানও জানান সমন্বয়কেরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের কারণে নাটোর থেকে ঢাকা সহ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতরাত থেকেই শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের অধিকাংশ কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। ভবানীগঞ্জ বাস টার্মিনাল থেকেও কোনো রুটের বাস চলাচল করতে দেখা যায়নি। কয়েকটি পরিবহন কর্তৃপক্ষ রাতেই যাত্রা বাতিল করে যাত্রীদের টিকিট ফেরত দেয়। তবে দু একটি পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে অফিসগামী অনেককেই হালকা যানবাহনে গন্তব্যে যেতে দেখা গেছে। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধের এই সিদ্ধান্ত। অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষকরা। গতরাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন তারা। সন্ধ্যা 7:30 থেকে প্রায় 3 ঘন্টার বৈঠকে কোটা বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন শিক্ষকরা। বৈঠকে 24টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 250 শিক্ষক এবং 23 কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। 2013 সালে অগ্নিসন্ত্রাস প্রায় 3000 মানুষ, অনেক সাধারণ মানুষও আগুনে পুড়িয়ে তাদের হত্যা করা হয়। সেই সাথে 27 জন পুলিশ এবং তাছাড়া
রেল, লঞ্চ, গাড়ি, প্রায় ৩,৮০০ মতো গাড়ি, বাস, সরকারি অফিস, ভূমি অফিস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়। তখনও এত লাশ টানতে হয়। 2013 থেকে 2015 এই ধরনের তাণ্ডব চলতে থাকে। আজকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা মর্যাদা অর্জন করেছি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সারা বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ করব, সেটা কিন্তু আমরা সফলভাবে করতে পেরেছিলাম। যে বাংলাদেশ একসময় দুর্ভিক্ষের দেশ, ঝড় জলোচ্ছ্বাসের দেশ বলে মানুষ করুণা করত, সেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদা পেয়েছিল। আপনারা নিশ্চয়ই যারা বিদেশে যান সেটুকু আপনারা কিন্তু অন্তত তফাৎটা বুঝতে পারেন। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে মন্তব্য করে অসহযোগ আন্দোলন থেকে তাদের সরে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত রাতে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। এ সময় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করে তৃতীয় পক্ষ নাশকতা করেছে। গুরুতর অপরাধে গ্রেফতারকৃতরা ছাড়া সব শিক্ষার্থী জামিন পাবে বলেও জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আক্রান্ত হলে আত্মরক্ষার্থে প্রতিরোধ করার সাংবিধানিক অধিকার সব মানুষের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও রয়েছে। আমার দাবি, কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি। যেগুলি তাদের দাবি ছিল সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশের বিচারের আওতায় আনার সেও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। চলমান সহিংসতার প্রতিবাদে আজ ঢাকা সহ দেশের সকল মহানগর ও জেলার প্রতিটি ওয়ার্ডে কর্মী জমায়েতের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সোমবার রাজধানীতে শোক র্যালির আয়োজন করা হয়েছে। ছাত্র আন্দোলনের মধ্যে সংঘাত সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি দেবে না আওয়ামী লীগ। নানা সমস্যায় জর্জরিত নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এটি নির্মিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত উন্নয়ন তো দূরের কথা, সংস্কারও হয়নি। নেই যাত্রী সেবার ন্যূনতম সুবিধা। 2 বছর আগেই টার্মিনাল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। নওগাঁ শহরের যানজট নিরসনে 80-র দশকে বাস টার্মিনাল স্থানান্তর করা হয় বালুডাঙ্গায়। বর্তমানে টার্মিনালটির জরাজীর্ণ অবস্থা, খসে পড়ছে ছাদের পলেস্তরা। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নেই কোনো যাত্রী ছাউনি, টয়লেট, এমনকি পানির ব্যবস্থা। টার্মিনাল জুড়ে খানাখন্দ, একটু বৃষ্টিতে ডুবে থাকে কাদা পানিতে, যেখানে সেখানে ময়লার স্তূপ। যাত্রী ওঠানামা করে টার্মিনালের বাইরের সড়কে। এ নিয়ে ক্ষোভের শেষ নেই যাত্রী ও চালকদের। রোদ বা ঝড় বৃষ্টি কোথায় দাঁড়াবো? একটা যাত্রী ছাউনি নাই, একটা ছেলে বা মেয়েদের কোনো বসারও প্রতিষ্ঠান নাই, বসার জায়গা নাই। এই টার্মিনাল পরিত্যক্ত ঘোষণা করে গেছে, আমাদের একটা নতুন টার্মিনাল আমাদের দরকার। পুরানো ভবনটি ভেঙে আধুনিক টার্মিনাল ভবন নির্মাণের জন্য বারবার পৌরসভা ও প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো উদ্যোগ। পৌরসভা বা ঊর্ধ্বতম মহলে এই টার্মিনালটা নতুন আধুনিক টার্মিনাল করার জন্য তাদেরকে অবগত করা হয়, বারবার আমাদেরকে আসক্ত করা হয়, কিন্তু সেইভাবে কোনো ফলাফল আমরা পাই নাই। তবে আধুনিক টার্মিনাল নির্মাণে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান পৌরসভার প্যানেল মেয়র। আধুনিক একটি ডিজাইন সম্পন্ন করেছি। এটা আমরা কয়েকটি নতুন প্রকল্পে আমরা এটা সাবমিট করেছি। ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই অর্থ বছরে আমরা একটি নওগাঁবাসী একটি আধুনিক টার্মিনাল হয়তো উপহার হিসেবে পাবো। জেলার অভ্যন্তরীণ রুটসহ বিভিন্ন জেলায় প্রতিদিন প্রায় 500 বাস যাতায়াত করে এই টার্মিনাল থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্ধুত্ব, অসাম্প্রদায়িকতা আর মানবাধিকতার ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী এলাকার গোলাম সারোয়ার ও শ্যামল দত্ত। দীর্ঘ 36 বছরের বন্ধুত্বে একদিনের জন্য ফাটল ধরেনি তাদের মাঝে। 2 বন্ধু একসাথে গড়ে তুলেছেন মানবিকতার অনন্য উদাহরণ সেবা স্টোর। এলাকার মানুষের কাছে হয়ে উঠেছেন বন্ধুত্বের অনন্য উদাহরণ। মাগুরা থেকে সুজন মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন তামান্না জেনিফার।
কিশোর বয়সে শুরু এ বন্ধুত্বের 3 যুগ পেরিয়ে এসেও ফাটল ধরেনি, জমেনি ধুলো, বরং দিন দিন সম্পর্কে উজ্জ্বলতা বেড়েছে। এলাকাবাসীর মাঝে তাদের বন্ধুত্ব অনন্য সাধারণ উদাহরণ সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, বন্ধুত্বকে বাঁচিয়ে রাখতে বিয়ে পর্যন্ত করেননি তারা, একসাথে গড়ে তুলেছেন ব্যবসা। মানবিকতার উদাহরণ হয়ে উঠেছে তাদের সেবা স্টোর। তাদের এই প্রতিষ্ঠান এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে বিপন্ন মানুষের অনন্য আশ্রয়স্থল। দীর্ঘদিন যাবত আমরা দেখে আসতেছি, তাদের দুজনের ভিতরে কোনো ফাটল আমি কখনো দেখি নাই। ওদের ভিতরে খুব একটা মিল মহব্বত, যা নাকি আপন ভাইয়ের ভিতরেও অনেক সময় দেখা যায় না। ইন্দ্র জীবনে বিয়েও করলো না, বন্ধুত্বই নষ্ট হয়ে যাবে বলে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার গোলাম সারোয়ার এবং শ্যামল দত্ত স্থানীয় আফতাবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে পড়তেন। নবম শ্রেণীতে পড়ার সময় তাদের বন্ধুত্বের সূত্রপাত। সময়ের বিবর্তনে বয়স বাড়লেও বাড়েনি দূরত্ব। দুজন দুই ধর্মের হওয়ার পরও তাদের বন্ধুত্বের বন্ধন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির বড় নজির। দুইজনের সম্পর্ক, দুইজন দুই ধর্ম, তারা ছোটকাল থেকে একসাথে চলাফেরা করে। অন্য একজনের বিপদে পদেও তারা দৌড়ায়, তাদের প্রতি সহানুভূতি হয়। গোলাম সারোয়ার এবং শ্যামল দত্তের এই বন্ধুত্ব মানুষে মানুষের সম্পর্কের এক বিরল দৃষ্টান্ত। না দেখে যখন থাকতে পারি তখন তো একসাথে যখন থাকতেই হবে, আসলে আমরা একটু থাকার মতো থাকি। আমি যতদিন বেঁচে থাকি আমি ওয়াদা করবো যে আমি ওর সাথে থাকবো, আর ও ওয়াদা করবে আমি যতদিন বেঁচে থাকি ও আমার সাথে থাকবে। বিয়ে করা হয়নি, বন্ধুত্বর কারণে আমরা মিলেমিশে আছি এইভাবে, এবং দুই ফ্যামিলিতেই আমাদের এই সম্পর্ক নিয়ে এখন খুব শান্তিতে আছে, এ নিয়ে কোনো ঝামেলা নেই আমাদের। ভেদাভেদ ভুলে বন্ধুত্বের এমন নজির ঘরে ঘরে তৈরি হোক, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে জানিয়ে দেবো পার্টেক্স খেলার খবর। মৌসুমে প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম প্রীতি ফুটবলে খেলার 7 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় কাতালানরা, তবে পাও ভিক্টরের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া। 24 মিনিটে মার্টিনের গোল অফসাইডে বাতিল হলে হতাশ হয় রিয়াল ফুটবলাররা। আক্রমণ পাল্টে আক্রমণের ম্যাচে 42 মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন পাও ভিক্টর। 54 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের হয়ে 1 গোল শোধ দেন নিকো পাজ। টেনিস এককে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন চীনের ঝেং কিনওয়েন। প্রথম খেলোয়াড় হিসেবে কোনো অলিম্পিকে দেশকে এনে দিয়েছেন সোনার পদক। রোলা গাঁড়াতে মেয়েদের ফাইনালে ক্রোয়েশিয়ার দোনা ভেকিচের বিপক্ষে প্রথম সেট জেতেন 6-2 গেমে। দ্বিতীয় সেটে 2-0 ব্যবধানে এগিয়ে যান 21 বছর বয়সী টেনিস খেলোয়াড়। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ভেকিচ। টানা 3 গেম জিতে ঘুরে দাঁড়ান তিনি। যদিও কিনওয়েনের আত্মবিশ্বাসের সামনে হার মানেন ক্রোয়েশিয়ান তারকা। চীনা খেলোয়াড় ম্যাচ জেতেন 6-3 গেমে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সরকার পদত্যাগের 1 দফা দাবিতে আজ সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ঘোষণা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলেজের অধ্যক্ষদের বৈঠক। অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার অঙ্গীকার। নানা সমস্যায় জর্জরিত নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনাল, নেই যাত্রী সেবার ন্যূনতম সুবিধা, ভবনটি পরিত্যক্ত ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।